মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার শুরু। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই ঘোষণাপত্র সরকারিভাবে দিতে হবে, অন্তর্ভুক্ত করা যেতে পারে সংবিধানের চতুর্থ তফসিলে, কমিশনে সালাউদ্দিন আহমেদ। বাঁধ ভেঙে ফেনীর শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী লক্ষাধিক মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় দুর্ভোগ, মাছ ফসলের ক্ষতি। ঋণ জালিয়াতি করে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে দুদকের অনুসন্ধান। সাবেক ৩ গভর্নরের নথি চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি। এসএসসিতে গতবারের চেয়ে পাশের হার কমেছে 15.43%, জিপিএ 5 কমেছে 42,000। রাত 9টায় বাংলাদেশের সংবাদ শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিচার কাজ। বৃহস্পতিবার বিচারের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আসামিদের বিরুদ্ধে গণহত্যা সহ 5টি অভিযোগ আনা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। পলাতক অন্য 2 আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতেই গঠন করা হয় অভিযোগ। আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ হচ্ছে: উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে 1400 জনকে হত্যা, আবু সাইদ হত্যা, চাংখারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যা, মারণাস্ত্র ব্যবহার ও সাভারে 6 জনকে হত্যার পর পুড়িয়ে ফেলা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, 25,000 মানুষকে আহত করা হয়েছে। যাদের মধ্যে আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। আগামী 3 আগস্ট শুরু হচ্ছে মামলাটির সূচনা বক্তব্য, আর সাক্ষ্য গ্রহণ শুরু 4 আগস্ট। মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। যিনি রাজসাক্ষী হয়েছেন তাকেও আমি জেরা করব, ওনার যে বক্তব্য দিবেন তখন তাকে আমি জেরা করব। এটাই স্বাভাবিক কথা। আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার নির্দেশ সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপ ও সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারিভাবে জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে প্রস্তাব বিএনপির। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বিকেলে সালাউদ্দিন আহমেদ আরও জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারকে খসড়া প্রস্তাবনা দিয়েছে তার দল। এদিন প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থার ঘোষণা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সব দল একমত পোষণ করে। তবে তত্ত্বাবধায়কের আগে সংসদের উচ্চকক্ষের গঠন প্রণালী ঠিক করার প্রস্তাব বিএনপির। এদিকে চলতি মাসেই জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এই সংগ্রামের আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটে এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে। গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। বিবেকের স্বাধীনতার প্রশ্নটি যে কোনো পরিস্থিতিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত বক্তব্য
কমিশন আগামী দিনে উপস্থাপন করবেন, সেখানে আমরা আমাদের বক্তব্য রাখব। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না রাখা এবং নতুন দল নিবন্ধনের আবেদনে প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে বলেও জানান তিনি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির অষ্টম সভা অনুষ্ঠিত হয়। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অংশ নেন 4 কমিশনার, সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তারা। গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন, প্রার্থীর হলফনামা পরিমার্জন সহ আইনি সংস্কারের মতো একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটারেরা। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না বলেও জানান তিনি। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না। প্রতীক বরাদ্দের বিষয়ে কমিশনার জানান, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে তালিকায় রাখেনি নির্বাচন কমিশন। নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, আরপিওতে দেওয়া আছে। আর 22 জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে করেছে। নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। এছাড়াও নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে বলেও জানান তিনি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। এবারে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদী দল। এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি জামায়াতের। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দল দুটির নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা এবং শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা উপলক্ষে এই আয়োজন। সাংবাদিকদের সংগঠন বিএফইউজে এবং ডিইউজের উদ্যোগে এ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব শুরুতে বিএনপি দিয়েছে। এ নিয়ে বিএনপির বিরুদ্ধে অনেকের দেয়া বক্তব্য দুঃখজনক। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য ভোটের জন্য জীবন দিয়েছে, তাই দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, and he deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তর্ক বিতর্ক হতে পারে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কাম্য নয়। আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 6 সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানকে স্বীকার করতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে নড়াইল শহরের পুরনো বাস টার্মিনালে সমাবেশে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো আসন ভাগাভাগির জন্য ব্যস্ত হয়ে পড়েছে। গণ অভ্যুত্থানকে তারা স্বীকার করতে চায় না। তারা মনে করে ক্ষমতা পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়েছিল, বৈষম্যহীন দেশ গড়ার জন্য গণ অভ্যুত্থান হয়েছিল মন্তব্য করে তিনি আরও বলেন,
সরকার ও রাজনৈতিক দল বিচার ও সংস্কার না করেই নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে। এর আগে মাগুরার কর্মসূচিতে তিনি বলেন, লড়াই এখনো শেষ হয়নি, সেই বার্তা দিতেই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এনসিপি। 23 আগস্টের মধ্যে সরকারকে জুলাই সনদ দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য, আসন ভাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না। তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল। এবারের এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার কমেছে 15.43%। জিপিএ 5 কমেছে 42,127 জনের। সারা দেশে পাশের হার 68.45%। সহানুভূতির নম্বর দেয়া বন্ধ করায় শিক্ষার্থীদের প্রকৃত ফল উঠে এসেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এই ফলকে ভালো বলছেন শিক্ষা গবেষকরা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে 19,04,086 জন অংশ নেন। পাশ করেছে 13,03,426 জন। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশিত হয় ফল। পাশের হার 68.45%, আর জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। বিগত কয়েক বছরের মধ্যে এবার জিপিএ 5 এবং পাশের হার দুই অনেক কমেছে। যেরকম এক্সপেকটেশন রেখেছিলাম সেরকমই রেজাল্ট এসেছে, এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। আমার বাবা একটু অসুস্থ ছিল, তাই চাচ্ছিলাম যে খুব ভালো একটা রেজাল্ট দিয়ে বাবাকে খুশি রাখতে। ওই আশানুরূপ রেজাল্ট আসছে, এই জন্য অনেক খুশি। শিক্ষা বোর্ড বলছে, এবার কেন্দ্রীয় নির্বাচন করা হয়েছে সচেতনভাবে। খাতাও কাটা হয়েছে শিক্ষার্থী যা লিখেছে তার উপরেই। তখন ওনাদেরও প্রশ্ন ছিল আমাদের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই। নির্দেশনা আপনারা শিক্ষক, সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। বিগত সময়ে কেউ 78 পেলে 80, কেউ 30 পেলে 33, এরকম নম্বর দেওয়ার অলিখিত নির্দেশনা থাকতো। এই নম্বরকে বলা হতো সহানুভূতির নম্বর। এবার এই ধরনের কোনো নির্দেশনা ছিল না, তাই শিক্ষার্থীদের প্রকৃত ফল উঠে এসেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আর এই ধারা আগামীতেও বজায় থাকবে। ফলাফল ভালো হয়েছে জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, রাজনৈতিকভাবে পাশের হার এবং জিপিএ 5 বাড়ানোর চেয়ে শিক্ষার্থী প্রকৃত শিক্ষা পাচ্ছে কিনা সেটি বেশি জরুরি। মূল যে অ্যাসেসমেন্টটা যেভাবে হওয়ার কথা ছিল, অর্থাৎ শিক্ষার্থী কি পারে, কতটুকু শিখেছে, সেই অ্যাসেসমেন্টটা ঠিকভাবে হতো না। যার কারণে এবার যদি সত্যিকার অর্থে অ্যাসেসমেন্টটা হয়ে থাকে তাহলে রেজাল্টের পরিমাণ কমবে, অর্থাৎ রেজাল্ট আগের মতো করবে না, এটাই স্বাভাবিক। গত বছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 2,968, এবার কমে হয়েছে 984টি। এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠান 134টি, যা গতবার ছিল 51টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসিতে এবছর 77.63% পাশের হার নিয়ে সবচেয়ে এগিয়ে রাজশাহী বোর্ড, আর সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার 56.38%। ইংরেজি এবং গণিতে খারাপ ফলের জন্য পিছিয়ে গেছে এই বোর্ড। এবার এসএসসি পরীক্ষায় পাশের হার 68.45%, আর জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। পাশের হারে সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার 77.63%, আর জিপিএ 5 পেয়েছে 22,327 জন। রেজাল্টের আগ পর্যন্ত টিচার অনেক খোঁজ নিয়েছেন, অনেক ভালো লাগছে। আমি অনেক বেশি পরিশ্রম করেছি পরীক্ষার আগের দিনগুলোতে। জিপিএ 5 এ সবচেয়ে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড। জিপিএ 5 পেয়েছে 37,068 জন। পাশের হার 67.51। চট্টগ্রাম বোর্ডে পাশের হার 72.07%, আর জিপিএ 5 পেয়েছে 11,843। কুমিল্লা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 9,902, পাশের হার 63.60%। সিলেটে পাশের হার 68.57, আর জিপিএ 5 3,614 জন। আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক আমাকে আশা দিয়েছেন যে ইনশাআল্লাহ আমার ভালো কিছু হবে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, আর বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা। যশোর শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 15,410, আর পাশের হার
73.69%। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার 67.03 আর জিপিএ-5 15,062 জন। ময়মনসিংহ বোর্ডে জিপিএ-5 পেয়েছে 6,678 আর পাশের হার 58.22%। এবার সবচেয়ে খারাপ ফল করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডে জিপিএ-5 পেয়েছে 3,114 জন, পাশের হার 56.38%। প্রথমে ভয় ছিল যে এবার খাতা কড়াকড়ি দেখবে বা অনেক গাঢ় হার্ড হয়েছে। আমরা খুশি, আশানুরূপ ফলাফল পেয়েছি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 58.22% আর জিপিএ-5 পেয়েছে 9,066 জন। কারিগরি বোর্ডে 4,948 জন জিপিএ-5 পেয়েছে আর পাশের হার 73.63%। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। এমন ঋণ সম্পর্কে 23 ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয়া হয়েছে। একই সঙ্গে সাবেক 3 গভর্নরের বিষয়েও নথি তলব করেছে কমিশন। বৃহস্পতিবার বিকেলে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এসব তথ্য দেন। 2009 সালে পুনর্তফসিলের মাধ্যমে খেলাপি ঋণ নিয়মিত করার সুবিধা চালু করে আওয়ামী লীগ সরকার। এই ব্যবস্থায় ঋণের একটি ছোট্ট অংশ পরিশোধ করেই খেলাপির তকমা এড়ানো যায়। এতে ব্যাংক খাতে দৃশ্যত ঋণ খেলাপি থাকে না, তবে বাড়তে থাকে কুঋণের পরিমাণ। এভাবে কুঋণ দাঁড়িয়েছে প্রায় 4,20,000 কোটি টাকার বেশি। আর এই সুবিধা পায় অ্যাসালম, বসুন্ধরা, অরিয়ন, যমুনা, কেয়াসহ অনেক গ্রুপ। এসব ঋণের 23 ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। পাশাপাশি সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সম্পর্কেও তথ্য চেয়েছে সংস্থাটি। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণ খেলাপি, নীতি ছাড় দিয়ে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি সহ অনেকগুলো বিষয়ে সকল দপ্তরে অনুসন্ধানের স্বার্থে সকল দপ্তরে অনুসন্ধানের কর্মকর্তা যেখানে যেখানে প্রয়োজন মনে করে সেই জায়গাগুলোতে আসলে পত্র প্রেরণ করে। এছাড়া মহাখালী ডিএনসিসি হাসপাতাল নির্মাণে 3,30 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক ইকবাল কবির সহ 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 3,30,61,000 টাকার বেশি তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবিরের প্রত্যক্ষ মদদে এসআরএস ডিজাইন অ্যান্ড অপারেশন লিমিটেড এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুর রহমান উত্তর সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছেন। এদিকে টিআর ও কাবিখার নামে অর্থ লোপাটের অভিযোগে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ 18 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর 3 উপজেলায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখ মানুষ। দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এদিকে মুহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে তীব্র স্রোত থাকায় লোকালয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ভারী বৃষ্টিতে পরশুরাম ও ফুলগাজীর মোট 21টি স্থানের বাঁধ ভেঙে গেছে। মুহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তীব্র স্রোত থাকায় বাঁধের ভাঙন দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে পানিবন্দী পরশুরাম ও ফুলগাজী এলাকার সব মানুষ। ছাগলনাইয়া উপজেলায় পানি ঢুকে প্লাবিত নিম্নাঞ্চল। বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার ও সুপেয় পানি না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দুর্গম এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক। 10 মিনিটের ভিতরে এনে আছি, এনে বাংলা ফরি গেছে। বাংলা ফরি আইতে আইতে মানে 20 মিনিটের ভিতরে মাল সামানা বার করতে পারিনি। আপনার এই বারে ঘরে পানি উঠে গেছে। এনে কোনো প্রশাসন থেকে কিছু হয়নি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার দায়সারা কাজের জন্য প্রতি বছরই এই এলাকায় ভাঙন নিয়মে পরিণত হয়েছে। জায়গা দিয়ে ভাঙছে, এখান দিয়ে ভাঙছে, আর সামনে দিয়ে ভাঙতে লাগছিল। তো আর এগুলা রক্ষা করবার মতো না। আর এগুলা যদি একটু মজবুত করে বাঁধি দে তাহলে আপনার এটা রক্ষা। বেরিবান্ধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আমরা তখন গ্রামবাসী সবাই মিলে বেরিবান্ধটা মাঠে দিয়ে বস্তা দিয়ে বাঁধতেছি, এরপরও রোগাতে পারি না। তবে অভিযোগ নাকচ করে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ত্রাণ কার্যক্রম এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। শুধু সার্বক্ষণিক একজন উপজেলা নির্বাহী অফিসার তো ত্রাণ নিয়ে যাবেন না, এর বাইরেও কিন্তু তার কাজ হচ্ছে সকলের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া। টানা 3 দিনের বৃষ্টিতে ফেনীর 3 উপজেলার লাখো মানুষ পানিবন্দী।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের ত্রিপুরা রাজ্য সরকারও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ৩০০ কেজি হাড়ি ভাঙা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জানান 7টি কার্টনে করে ৩০০ কেজি হাড়ি ভাঙা আম পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হিসেবে এই আম পাঠানো হয়। পরে হস্তান্তর করা হয় আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রতিনিধির কাছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সব ধরনের ফি ও কর মওকুফ করে আমগুলো ছাড়পত্র দেয়া হয়। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমাদের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগরতলা হাই কমিশনে যাচ্ছে। আর এটা অগ্রাধিকার বিবেচনায় আমরা সরকারি যে আইন আছে, আইন অনুযায়ী আমরা অতি দ্রুত প্রসেসিং করে দিছি। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।